প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তাফসির হোসেন, সহকারী শিক্ষক, নিউ লিসেন পাবলিক স্কুল। আজকে আমি তোমাদের মাঝে অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব ক্লাস 6-এর ইংলিশ সেকেন্ড পার্ট নিয়ে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস। শিক্ষার্থীরা, আমরা রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে আলোচনা করার পূর্বে প্রথমে আমরা জেনে নিই আসলে ভার্বটা কি। ভার্বটা কি দেখো, ভালো করে একটু মনোযোগ দাও যে একটি বাক্যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায় সেটি ভার্ব। কি বলছি? একটি বাক্যে যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বোঝায় সেটি ভার্ব। এখন তোমাদের কারো তো প্রশ্ন থাকতে পারে যে আমি বুঝবো কিভাবে এটি কাজ। তখন আমি এখানে একটা সেন্টেন্স উল্লেখ করেছি, দেখো, সে স্কুলে যায়। এই সেন্টেন্স নিয়ে হলো তুমি ভাবো যে একটা সেন্টেন্সের এই পুরো সেন্টেন্সের কাজ কোনটা। সে, এটা নিয়ে কোনো, এটা সেন্টেন্সের কাজ হতে পারে না, এটা সেন্টেন্সের সাবজেক্ট। এরপরে দেখো স্কুল অথবা স্কুলে, এটাও সেন্টেন্সের কোনো কাজ হতে পারে না। দেখো যায়, এটা সেন্টেন্সের কাজ, এটাই সেন্টেন্সের কাজ। এখন আসো, তোমরা নিশ্চয় একটা সেন্টেন্সের ভার্বটা বুঝতে পারছো। তো এই ভার্বটা সেন্টেন্সে আমরা কোথায় কোথায় ব্যবহার করব সেটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। ভার্বের ব্যবহার। একটি পূর্ণ বাক্যে ভার্ব সাধারণত 4 ভাবে ব্যবহৃত হয়। কয়ভাবে? 4 ভাবে। এখন আসো, এই 4 ভাবে ভার্ব ব্যবহার যদি এটা তোমরা ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না। এজন্য তোমরা খুব ভালো করে একটু মনোযোগ সহকারে একটু ভালো করে দেখো যে 4 ভাবে কি কি। তো প্রথমত প্রেজেন্ট ফর্ম। বাক্যে ভার্ব প্রেজেন্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। আমি এখানে ছোট একটা উদাহরণ দিয়েছি, দেখো, আই গো। এখানে গোটা ভার্ব, গোটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। সেকেন্ড যেটা দেখো, পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম আমি এখানে একটা ছোট্ট উদাহরণ দিয়েছি, আই ওয়েন্ট। আমি গোর সাথে মিলিয়ে দিয়েছি এখানে যে গোটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়েন্টটা হলো ভার্বের পাস্ট ফর্ম। এরপরে দেখো থার্ড, পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্মের এখানে আমি আরেকটা উদাহরণ দিয়েছি, দেখো, আই হ্যাভ গান। ওই যে গোয়ের সাথে মিলিয়ে দিয়েছি, গো ওয়েন্ট গান। এরপরে দেখো, এই 3 প্রকারের বাহিরে সাধারণত আরেকটা পদ্ধতিতে হলো ভার্ব ব্যবহৃত হয়। সেটা কিভাবে? সেটা হলো আমরা এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে না, এই প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করে ভার্ব ব্যবহার করে থাকি। তাহলে এই 4টা পদ্ধতিতে হলো আমরা সচরাচর ভার্ব ব্যবহার করে থাকি। এই 4টা পদ্ধতি আমরা ভালো করে বুঝতে পারলে তাহলে আমাদের ভার্ব নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা আলোচনা করব, প্রত্যেকটা ক্যাটাগরি নিয়ে হলো ডিটেলস আলোচনা করছি। জি, প্রিয় শিক্ষার্থীরা, দেখো তোমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম কোথায় বসবে। আমি একবারে শর্ট আকারে তোমাদের সামনে হলো ভার্বের প্রেজেন্ট ফর্মের নিয়মটা নিয়ে আসবো। তো শুধুমাত্র তোমরা 4টা রুলস মনে রাখবে। কয়টা রুলস? 4টা রুলস। 4টা রুলস ভালো করে মনোযোগ সহকারে বুঝতে পারলে তোমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো দেখো, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্সে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। রাইট ফর্ম ভার্বের সাথে হলো টেন্সের সাথে হলো অঙ্গাঙ্গিভাবে একটার সাথে একটা জড়িত। তুমি যদি টেন্স ভালো করে না বোঝো তাহলে রাইট ফর্ম অফ ভার্ব কিন্তু বুঝবে না। এই জন্য রাইট ফর্ম অফ ভার্ব বোঝার আগে তোমাদেরকে টেন্সটা ভালো করে জানতে হবে। বিশেষ করে 12টা টেন্সের গঠন তোমাদেরকে জানতে হবে। তো দেখো, এই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্সে মূল ভার্ব কোন ফর্ম হয়?
প্রেজেন্ট ফর্ম। আমি এখানে একটা উদাহরণ দিয়েছি, দুটো টেন্সের দুটো উদাহরণ দিয়েছি। যেমন আই গো টু স্কুল রেগুলারলি। দেখো এখানে ভার্বটা হলো গো, গোটা এখানে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়েছে। এরপরে ফিউচার ইনডেফিনিট টেন্সের একটা উদাহরণ দিয়েছি। দেখো হি উইল রাইট এ লেটার টুমরো। এখানে রাইট মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়েছে। এখন হয়তো তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা কিভাবে বুঝবো যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই সেন্টেন্সটি ফিউচার ইনডেফিনিট টেন্স। সেটা বোঝার জন্য হলো আমি এখানে শর্টকাটে কয়েকটা ওয়ার্ড এখানে দিয়েছি। দেখো তোমরা ভালো করে একটু দেখো। দেখো কোনো বাক্যে অফেন, সামটাইমস, রেগুলারলি, এভরিডে, অলওয়েজ, ইউজুয়ালি, ডেইলি বাক্যে যখন উল্লেখ থাকবে তখন সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তখনই তোমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে দেবে। কথা কি আমি বোঝাতে পারছি? ভালো করে মনোযোগ দাও। এই ওয়ার্ডগুলো তোমরা লিখি নাও যে ওপেন, সামটাইমস, রেগুলারলি, এভরিডে, অলওয়েজ, ইউজুয়ালি, ডেইলি ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। এবং ফিউচার ইনডেফিনিট টেন্স কিভাবে বলবে? যখন কোনো সেন্টেন্সে টুমরো থাকবে, টুমরো পরে হলো নেক্সট মান্থ। এখানে দেখো নেক্সট এর পরে মান্থও থাকতে পারে, নেক্সট এর পরে উইকে থাকতে পারে, নেক্সট ডে থাকতে পারে। মানে এক কথায় হলো নেক্সট কথাটা উল্লেখ থাকলে, নেক্সট কথাটা উল্লেখ থাকলেই ফিউচার ইনডেফিনিট টেন্স হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আর ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহারের আর তিনটা রুল, টোটাল চারটা রুলের ভিতরে ভার্বের প্রেজেন্ট ফর্ম তোমরা ব্যবহার করতে পারবা। আর তিনটা রুল আমি দিচ্ছি। দেখো তোমরা সেকেন্ড রুল, প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করার সেকেন্ড রুল খুব ভালো করে মনোযোগ দাও। ফার্স্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা জানো যে ফার্স্ট ইনডেফিনিট টেন্সে সবসময় মূল ভার্ব কোন ফর্ম হয়? ফার্স্ট ফর্ম। কিন্তু ভালো করে মনোযোগ দাও, ফার্স্ট ইনডেফিনিট টেন্সের বাক্যটি যদি নেগেটিভ হয়, কি বলছি? ফার্স্ট ইনডেফিনিট টেন্সের বাক্যটি যদি কি হয়? নেগেটিভ হয় এবং ইন্টারোগেটিভ হয়, না বোধক অথবা প্রশ্নবোধক বাক্য হয়, তাহলে মূল ভার্বের সবসময় কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম। যেমন আমি এখানে উদাহরণ দিয়েছি, দেখো হি ডিড নট ইট রাইস। দেখো বাক্যটি কিন্তু ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এখানে এই যে নেগেটিভ হওয়ার কারণে, এই যে নটটা থাকার কারণে, এই নটটা থাকার কারণে এখানে বাক্যটি নেগেটিভ হয়ে গেল, যার কারণে মূল ভার্ব কোন ফর্ম আছে? প্রেজেন্ট ফর্ম। বুঝতে পারছি? দেখো এরপরে হলো ইন্টারোগেটিভের একটা উদাহরণ দিয়েছি। দেখো ডিড হি গো দেয়ার। এই যে ডিড শুরুতে চলে আসার কারণে আমরা দেখতেছি হলো বাক্যটি কোন টেন্স? ফার্স্ট ইনডেফিনিট টেন্স। কিন্তু এই বাক্যটি ইন্টারোগেটিভ হওয়ার কারণে মূল ভার্ব কোন ফর্ম হয়েছে? প্রেজেন্ট ফর্ম। আশা করি তোমরা এই রুলসটা বুঝতে পারছো। থার্ড, টুটা হলো কিন্তু একটা প্রিপজিশন। টু এর পর কোনো ভার্ব থাকলে ভার্বের কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম। আবার ভালো করে মনোযোগ দিয়ে শোনো, টুটা একটা প্রিপজিশন। যে কোনো প্রিপজিশনের পরে যে ভার্বের রুলস, সেই রুলসগুলো আমি নিয়ে পরে তোমাদের সামনে আসতেছি। এখন তোমরা শুধু মনে রাখো যে টু এর পরে কোনো ভার্ব থাকলে সেই ভার্বের কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম। দেখো এখানে একটা উদাহরণ দিয়েছি, দাও আই বট এ পেন টু গিভ হিম। দেখো এখানে টু এর পরে ভার্ব আসছে, টু এর পরে ব্র্যাকেটে যে ভার্বটা আসছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। পরীক্ষাতে আসলে এরকম টু এর পরে যদি ব্র্যাকেটে কোনো ভার্ব থাকে, তোমরা ভার্বের কোন ফর্ম দিবা? প্রেজেন্ট ফর্ম। এবার আসো আমরা পরবর্তী রুলে চলে যাচ্ছি। ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার সর্বশেষ রুল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, মাস্ট ইত্যাদি মডেল অঞ্চলের ভার্বের পরে যদি কোনো মূল ভার্ব আসে, সে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। একটা এক্সাম্পল এখানে দিয়ে দিলাম, যেমন আই ক্যান ডু দ্য সাম, আমি অঙ্কটি করতে পারি।
দেখো এখানে ক্যান মডেল অক্সিলারি ভার্ব, এরপরে হলো মূল ভার্ব হচ্ছে ডু। ডু এর ক্যানের পরে বা কুডের পরে এখানে আমি যে মডেল অক্সিলারি ভার্বগুলো উল্লেখ করে দিয়েছি, সেগুলোর পরে যদি ব্র্যাকেটে যদি কোনো ভার্ব আসে, সে ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। এবার আসে আমরা কোথায় কোথায় ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব। এবার আসে দেখো আমরা ফার্স্ট ফর্ম কোথায় ব্যবহার করব। ফার্স্ট ফর্ম মাত্র দুটো রুলস মনে রাখলে আমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে পারবো। একবারে শর্টকাটে তোমাদেরকে হলো আমি সলিউশন করে দিয়েছি। দেখো ফার্স্ট ইনডেফিনিট টেন্সে মূল ভার্বের ফার্স্ট ফর্ম হবে। বলো তো আবার, ফার্স্ট ইনডেফিনিট টেন্সে মূল ভার্ব কোন ফর্ম হয়? ফার্স্ট ফর্ম। ফার্স্ট ইনডেফিনিট টেন্সের একটা एग्जांपल দিলাম, যেমন আই ওয়েন্ট টু ঢাকা লাস্ট নাইট। আমি গতকাল রাতে কোথায় গিয়েছি? ঢাকা গিয়েছি। এখন তোমাদের কারো কারো প্রশ্ন লাগতে পারে, আমি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে বুঝবো কিভাবে? বুঝার হলো কয়েকটা ওয়ার্ড যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে এটা সহজে তোমরা বুঝতে পারবা সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স। যেমন কোনো সেন্টেন্সে যদি স্টার্ট এ গো লাস্ট নাইট, খেয়াল রাখবা লাস্টের পরে লাস্ট নাইট থাকতে পারে, লাস্ট ডে থাকতে পারে, লাস্ট উইক থাকতে পারে। এক কথায় হলো লাস্টের লাস্ট কথাটা উল্লেখ থাকলে সেন্টেন্সটি কোন সেন্টেন্স হবে? ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে আমরা কি পাইলাম? ফার্স্ট ইনডেফিনিট টেন্সের মূল ভার্ব কোন ফর্ম হয়? ফার্স্ট ফর্ম। আরেকটা দেখো, যখন কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম উল্লেখ থাকবে, তাহলে সেই সেন্টেন্সটি ভার্ব সবসময় কোন ফর্ম হবে? ফার্স্ট ফর্ম হবে। যেমন আমি একটা एग्जांपल দিয়েছি, যেমন ইট ইজ টাইম, এখনই সময়, এখনই সময়, ইউ স্টার্ট দ্য ওয়ার্ক, কাজটি তোমার শুরু করার কি এখনই উপযুক্ত সময়। এই দুটো রুলস মনে রাখলে তোমরা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে পারো। এবার আসো আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কোথায় ব্যবহার করব। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। ফার্স্ট পার্টিসিপল ফর্ম কোথায় ব্যবহার করব? প্রত্যেক পারফেক্ট টেন্সে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। দেখো তোমরা খেয়াল করে একটু মনোযোগ সহকারে, যে আমাদের ভার্বের সাথে কিন্তু রাইট ফর্ম ভার্বের সাথে টেন্সের একটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তোমরা যারা এখনো টেন্সটা ভালো করে পারো না বা টেন্সের গঠনটা যারা পারো না, তারা কিন্তু রাইট ফর্ম ভার্ব বুঝার ক্ষেত্রে মানে সমস্যা হবে। এই জন্য তোমরা প্রত্যেকটা টেন্সের যে চারটা ক্যাটাগরি আছে, টোটাল 3-12টা টেন্সের গঠন তোমরা হলে একটু ভালো করে দেখে নিলাম, তাহলে তোমাদের রাইট ফর্ম ব্যবহার করতে আর কোনো সমস্যা হবে না। দেখো প্রত্যেক পারফেক্ট টেন্সগুলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। প্রত্যেক পারফেক্ট টেন্সের মূল ভার্বের কোন ফর্ম হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমি একটা টেন্সের উদাহরণ দিয়েছি এখানে। দেখো যেমন হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এখানে দেখো ডান মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখো তোমাদের হয়তো প্রশ্ন লাগতে পারে যে আমি কিভাবে বুঝবো যে এই সেন্টেন্সটি হলো পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলো বোঝার একটা সহজ উপায় আছে, আমি এটা এখানে উল্লেখ করে দিচ্ছি। যেমন কোনো বাক্যে জাস্ট নাও, তারপর হচ্ছে অলরেডি, yet, recently, কোনো বাক্যে জাস্ট নাও, অলরেডি, ইয়েট, রিসেন্টলি উল্লেখ থাকলে সেই সেন্টেন্সটা হলো প্রেজেন্ট পারফেক্ট হবে। সেই সেন্টেন্সটা কোন টেন্স হবে? প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই তিনটা টেন্সে মূল ভার্বের কোন ফর্ম হবে? ফার্স্ট পার্টিসিপল ফর্ম। সংক্ষেপে তোমরা মনে রাখবা যদি রাইট ফর্ম ভার্বের ব্যবহার ক্ষেত্রে এক কথায় হ্যাভ, হ্যাজ, এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, তাহলে আমরা ভার্বের ভিটি মানে হলো ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব।
এবার আসো পাস্ট পার্টিসিপল ফর্ম আর কোথায় ব্যবহার করবে। প্যাসিভ বাক্যে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কারণ প্যাসিভ বাক্য এটা বুঝতে হলো তোমাদেরকে ভয়েসটা ভালো করে বুঝতে হবে। এই জন্য হলো তোমার ইংরেজি গ্রামার একটার সাথে একটা খুবই অঙ্গাঙ্গভাবে জড়িত। তুমি একটা না বুঝলে আরেকটা ভালো করে বুঝবে। এই জন্য রাইট ফর্ম ভার্বটা বুঝতে হলে তোমাকে টেন্স ভালো করে বুঝতে হবে। টেন্স যদি তুমি না পারো রাইট ফর্ম ভার্বও ভালো করে বুঝতে পারবে না। টেন্স না পারলে তুমি ভয়েস বুঝতে পারবে না। তারপরে আমি ভয়েস নিয়ে হলো তোমাদের সামনে আরেকদিন আমি হাজির হব। আজকে তারপরে আমি এই যে প্যাসিভ বাক্যটা, এই প্যাসিভ বাক্যটা একটা উদাহরণ দিয়েছি। এটা এটা ভালো করে বুঝতে হলে তোমাকে কি কি জানতে হবে, ভয়েস ভালো করে বুঝতে হবে। যেমন এই লেটার ইজ রিটেন বাই, এই লেটার ইজ রিটেন বাই, এখানে দেখো এই যে ভার্বটা ব্যবহৃত হয়েছে, এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহৃত। এখন তোমাদের হয়তো প্রশ্ন জাগে, আমরা তো সবসময় জেনে এসেছি যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে হলো কি যুক্ত হয়, আইন যুক্ত হয়। কিন্তু এখানে সেটা হয়নি কেন? সেই ভার্বের সাথে আইন যুক্ত হয়, এটা ঠিক আছে যদি বাক্যটি অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ বাক্যের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলোর পরে ভার্বের সাথে আইন যুক্ত হবে। কিন্তু বাক্যটি প্যাসিভ হলে তখন আইন যুক্ত হবে না, তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যে বাক্যটি প্যাসিভ, যার কারণে এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। আর একটা রুল আছে, দেখো প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, মানে হলো ভার্বের যে আমরা আইএনজি ভার্বের সাথে যে আইএনজি যুক্ত করি সেটা কোথায় কোথায় আমরা ব্যবহার করব। খুব সংক্ষেপে তোমাদেরকে হলো আমি মোটামুটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। মোট তিনটা রুলস তোমরা মনে রাখবা। কয়টা রুলস? তিনটা রুলস। আইএনজি যুক্ত কোথায় কোথায় ব্যবহার করব, কোথায় কোথায় আইএনজি যুক্ত ভার্ব বসবে, তিনটা রুলস মনে রাখবা। প্রথম, প্রত্যেক কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস এবং পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে কি বুঝলাম? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল 6টা। এই 6টা টেন্সে মূল ভার্বের সাথে সবসময় আইন যুক্ত হবে। এই 6টা টেন্সে মূল ভার্বের সাথে সবসময় আইন যুক্ত হবে। এক্সাম্পল, যেমন হি ইজ রিডিং এ বুক, হি ইজ রিডিং এ বুক, এখানে দেখো মূল ভার্বটা হচ্ছে রিড, এটার সাথে আইন যুক্ত হয়েছে অ্যাট দিস মোমেন্ট, এই মুহূর্তে সে একটা বই পড়ছে। আবার আই হ্যাভ বিন টিচিং ফর 5 ইয়ার্স, আমি 5 বছর যাবৎ শিক্ষকতা করছি। দেখো এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে মূল ভার্ব হচ্ছে টিচ, টিচের সাথে হলো আইন যুক্ত হয়েছে টিচিং। এবার আসো এখানে এখানে যে আমি কন্টিনিউয়াস টেন্স এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে যে টোটাল কয়টা টেন্স আছে? 6টা। এই 6টা টেন্সের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেন্স যেটা, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এখান থেকে হলো বেশিরভাগই তোমাদের রাইট ফর্ম ভার্ব আসে। এই জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা তোমরা একটু ভালো করে বেশি করে এটা মনোযোগ দিয়ে পড়তে হবে। একটা সেন্টেন্সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটা তোমরা বুঝবে কীভাবে, এটা বুঝার আমি এখানে শর্টকাট একটা কয়েকটা ওয়ার্ড দিয়ে তোমাদের বোঝানোর জন্য চেষ্টা করছি। যদি কোনো সেন্টেন্সে অ্যাট প্রেজেন্ট, নাও, অ্যাট দিস মোমেন্ট, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট প্রেজেন্ট উল্লেখ থাকে, তাহলে সেন্টেন্সটি কোন সেন্টেন্স, ওই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে এবং মূল ভার্বের সাথে আইনি যুক্ত হবে। ওকে, দেখো একটু ভালো করে তোমরা মনোযোগ সহকারে দেখো ভার্বের সাথে আইনি যুক্ত আর কোথায় কোথায় আমরা করব। টু ছাড়া যে কোনো প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে সে ভার্বের সাথে আইনি যুক্ত হবে। শিক্ষার্থীরা, আমি শুরুতেই বলেছি যে টুটা একটা প্রিপোজিশন, সেই প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে, টু প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। কিন্তু টু ছাড়া অন্য কোনো প্রিপোজিশন যদি হয়, অন্য কোনো প্রিপোজিশন আসলে সেটা আর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে না, সে ভার্বের সাথে কি হবে? আইন যুক্ত হবে। যেমন আই ওয়েন্ট দেয়ার ফর নো, দেখো এখানে নোটা ভার্ব, নোটা কি ভার্ব, নোর আগে কি আছে? ফর, ফরটা একটা কি প্রিপোজিশন, যার কারণে নো ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে, ফর নোয়িং দ্য ম্যাটার।
এরপরে লাস্ট সর্বশেষ রুল, ভার্বের সাথে আইনজি যুক্ত করার সর্বশেষ রুল, যে এখানে দেখো আমি কয়েকটা ফ্রেজ ওয়ার্ড দিয়েছি, যেমন গেট গেট ইউজ টু। গেট ইউজ টু পুরাটা কিন্তু একটা ফ্রেজ ওয়ার্ড, এই তিনটা ওয়ার্ড মিলিয়ে একটা অর্থ প্রকাশ করেছে। গেট ইউজ টুর অর্থ হচ্ছে কি অভ্যস্ত। উইথ এ ভিউ টু, এই পুরোটা একসাথে, এটার অর্থ উদ্দেশ্য। এটার অর্থ কি উদ্দেশ্য। লুক ফরওয়ার্ড টু, দেখো একটা দুটো তিনটা ওয়ার্ড, যেটাকে আমরা ফ্রেজ ওয়ার্ড বলে থাকি। এই তিনটা ওয়ার্ড একত্রিত হয় অর্থ প্রকাশ করেছে কয়টা? একটা, প্রতীক্ষায় প্রতীক্ষায় থাকা। এই ফ্রেজ ওয়ার্ডগুলোর পরে দেখো এখানে টু আছে, টু আছে, টু আছে। এখন এই টু এর পরে তোমরা কিন্তু তোমাদেরকে প্রথমেই আমি একটা রুল লিখে দিয়েছি, টু এর পরে কোন ফর্ম হয়? পারবে প্রেজেন্ট ফর্ম। কিন্তু এই ফ্রেজ ওয়ার্ডগুলা শেষে টু আছে, মনে রাখবা যে এই ফ্রেজ ওয়ার্ড মিলে যদি টু থাকে সেখানে বারবার আর কোনো প্রেজেন্ট ফর্ম হবে না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে হলো ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সাথে কি যুক্ত করব? আইএনজি যুক্ত করব। যেমন এখানে দেখো আমি একটা উদাহরণ দিয়েছি, আই বট এ বুক উইথ এ ভিউ টু। এই উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে কি? পুরোটার অর্থ প্রকাশ হয়েছে কি উদ্দেশ্য। তাহলে আমি কি একটা বই কি করেছি? ক্রয় করেছি কিসের উদ্দেশ্যে? উইথ এ ভিউ টু গিভ। গিভ গিভ মানে হলো দেওয়া, হিম তাকে দেওয়ার উদ্দেশ্যে আমি বইটি কি করেছি? ক্রয় করেছি। এখন দেখো উইথ এ ভিউ টু থাকার কারণে এখানে মূল ভাব হচ্ছে কি গিভ, গিভের সাথে আইন যুক্ত হয়েছে গিভ। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি তোমাদের কয়েকদিন পূর্বে যে তোমাদের ইংলিশ সেকেন্ড পার্টের যে সাজেশনটা দেওয়া হয়েছে, সেই সাজেশনে ওখানে রাইট ফর্ম ভার্বের কিছু তোমার এক্সট্রা কিছু এক্সাম্পল দিয়েছে। সেই এক্সাম্পলগুলো নিয়ে হলো আমি একটু আলোচনা করব। তাহলে তোমাদের প্র্যাকটিসটাও হয়ে যাবে, অনুশীলনটাও হয়ে যাবে। এটা আমাদের পরিপূর্ণ আলোচনাটা কমপ্লিট হবে। এই পর্যন্ত আমি যা আলোচনা করেছি পুরোটা হলো তোমরা প্রয়োজনে আরেকবার ভিডিও রিভিউ করে দেখে নিবা, এরপর আমরা প্র্যাকটিসে যাব। শিক্ষার্থীরা দেখো আমরা এখন একটা সেন্টেন্স অনুশীলন করছি। প্রথমে দেখো দ্য সান রাইজ ইন দ্য ইস্ট। সূর্য কি করে? পূর্ব দিকে। এটা হলো একটা চিরন্তন সত্য বাক্য। চিরন্তন সত্য বাক্য সবসময় কোন টেন্সে হয়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুযায়ী আমরা এই নামটা লিখব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা এস হয়। রাইজ এটার সাথে হলো আমরা এস যোগ করে দিচ্ছি, রাইজ। সেকেন্ড দেখো দ্য গার্ল নট সিং এ সং। দেখো এখানে আমরা এটাও একটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভ ব্যাক। তো সেক্ষেত্রে হলো আমরা দ্য গার্লের পরে এই যে নট যখন থাকবে, নটের আগে দিয়ে হলো ডাজ। খেয়াল রাখবা, যদি কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ডাজ হবে, যদি সিঙ্গুলার না হয় তাহলে কি হবে? ডু হবে। যেহেতু এখানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা এখানে কি ব্যবহার করব? ডাজ। ডাজ নট সিং, ডাজ নট সিং। তারপরে আসো হি লিভ রুম লাস্ট নাইট। দেখো আমি যে রুলগুলো হলো তোমাদের সাথে আলোচনা করেছি, যে রুলসগুলো, সেগুলোর ভিতরে দেখো আমি কয়েকটা ওয়ার্ড লিখে দিয়েছি, যে লাস্ট উইক, লাস্ট নাইট, লাস্ট ডে। এই ধরনের ওয়ার্ডগুলো যখন উল্লেখ থাকবে তখন ওই সেন্টেন্সটি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। তো ফার্স্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুযায়ী আমরা এই ভার্বটা সঠিক করে লিখবো। গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। দেখো এখানে দেওয়া আছে হলো লিভ। লিভের ফার্স্ট ফর্ম কি? লেভ। ওকে, পরবর্তী ভার্বে চলে আসো। এখানে লেখা আছে হি হ্যাজ, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে ডু দেওয়া। এখন দেখো আমি তোমরা নিশ্চয় জানো, আমি আলোচনা করেছি যে হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম। যেহেতু এখানে হ্যাজ আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে?
তারপরে আসে হি অলওয়েজ টু ডিস্টার্ব ইন দ্য ক্লাস। এখন দেখো আমি অলওয়েজ, তারপর অফেন, সামটাইমস, রেগুলারলি, এই ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটি কোন টেন্স? সেই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুযায়ী আমি এটা ভার্ব লিখবো, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে যে টু আছে সেই টুটা আর হবে না, টুটা উঠে যাবে। তাহলে আমরা এখন দেখো এখানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে ভার্বের সাথে আমি যোগ করব, হয়ে গেল। তারপরে আসো দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট। দেখো অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, নাও, এগুলো যখন কোনো সেন্টেন্স উল্লেখ থাকবে তখন সেই সেন্টেন্সটি কোন টেন্স হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন অনুযায়ী আমি এই ভার্বটার সমাধান করব। এখানে দেওয়া আছে ওয়াচ। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস এম ইজ আর মূল ভার্বের সাথে আইনি। যেহেতু এখানে দে আছে, দে এর সাথে অবশ্যই কি হবে? আর ওয়াচ, ওয়াচের সাথে আইনি যুক্ত করে দিলাম। I am watching. এবার আসো I see him recently। দেখো খুবই সহজ সহজ এখানে যে তোমাদের সারাসানিক যে সেন্টেন্সগুলো দিয়েছে প্ল্যাটফর্ম ভার্ব সবগুলো খুবই সহজ। আমি যে রুলসগুলো তোমাদের সাথে আলোচনা করেছি সেই রুলসের ভিতরে এই সকল সেন্টেন্সের সমাধানগুলো, মানে সব সেন্টেন্সের সমাধান ওখানে রয়েছে। দেখো রিসেন্টলি, ইয়েট, জাস্ট নাও, এই ধরনের ওয়ার্ডগুলো যখন কোনো সেন্টেন্সে থাকবে সেই সেন্টেন্সটা কোন টেন্সে হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমি এই ভার্বটা বসাবো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই এর সাথে অবশ্যই আমাদের কি বসাবো আমরা? হ্যাভ। I have see a past participle from seen। ওকে, আমরা এখানে 7টা নিয়ে আলোচনা করেছি, বাকি 7টা দেখো। I meet him yesterday, যখন কোনো সেন্টেন্সে yesterday, last week, last night থাকবে তখন সেটা কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী আমরা ভার্বটা বসাবো। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট। দেখো meet এর ফার্স্ট ফর্ম আচ্ছা, ওকে। দ্য বয় প্লে ফুটবল। এই সেন্টেন্সটি হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা এটা করব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুযায়ী তাহলে এটা আমরা আনসারটি লিখব প্লে এর সাথে ক্যাচ করে দেবো। যেহেতু দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বারবার সাথে আছে, তবে এখানে আমরা অ্যাড করলাম। তারপর আসুন ডিডন্ট আই নোটিস। দেখো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে বাক্যটি যদি ইন্টারোগেটিভ হয়, কি বলছি? ফার্স্ট ইনডিফিনিট টেন্সের বাক্যটি যদি ইন্টারোগেটিভ হয়, এই ধরনের রুলস আমি লিখে দিয়েছি, তাহলে মূল ভার্ব সবসময় প্রেজেন্ট ফর্ম হবে। অলরেডি ব্র্যাকেটে প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে। প্রেজেন্ট ফর্ম ব্র্যাকেটে যদি না দেওয়া থাকে, অন্য কোনো ফর্ম থাকে, তাহলে সেটাকে তোমরা সঠিক করে লিখবা, প্রেজেন্ট ফর্মে লিখবা। NOTIC। মাঝে মাঝে তোমাদেরকে যাচাই করার জন্য ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা, সেই ভার্বটা সঠিক দেওয়া থাকে। তো তোমরা হলো এটা বুঝতে হবে যে এই সেন্টেন্সের ভার্বটা সঠিক হলে তোমরা সঠিকটাই লিখে দেবা। উই সি দে টুগেদার লাস্ট উইক, লাস্ট নাইট, তারপরে ইয়েস্টারডে, এগুলো উল্লেখ থাকলে কোন টেন্স হয়? ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুযায়ী আমরা কি দিব? বসাবো উই সি। সি এর ফার্স্ট ফর্ম হচ্ছে স। ওকে, তারপরে দেখো রিসেন্টলি দে বাই এ নিউ কার। দেখো রিসেন্টলি, ইয়েট, অলরেডি, জাস্ট নাও, এই ওয়ার্ডগুলো উল্লেখ থাকলে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমরা ভার্ব বসাবো। প্রেজেন্ট পারফেক্টের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দে এর সাথে অবশ্যই আমরা কি বসাবো?
হ্যাভ, এর সাথে হ্যাভ, হ্যাভ বায়ের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ওকে। তারপরে দেখো নাজিম নট প্রেফার, দেখো এটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নেগেটিভের ক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, নেগেটিভ না হলেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। সেক্ষেত্রে এখানে দেখো ভুল আছে, নটের পরে প্রিফারটা ঠিক আছে, কিন্তু তার আগে হলো কি নেই, তার আগে এই ধরনের আরেকটা সেন্টেন্স আমরা সলভ করছি। নাজিমের পরে আমরা কি দিব, ডাজ, ডাজ নট, দেখো নটার আগে একটা ডাজ যুক্ত করে দেবো, যেহেতু নাজিম এটা থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে ডাজ হয়েছে। যদি এখানে যদি নাজিম না হয়ে যদি আই হতো তাহলে টু হতো, ঠিক আছে। উই শুড ওয়াশ আওয়ার, দেখো আমি একটা রুলস তোমাদেরকে লিখে দিয়েছি, যেটা হলো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উড। এই মডেল অক্সিলারি ভার্বগুলোর পরে যদি কোনো মূল ভার্ব আসে, সেই ভার্বের কোন ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম। দেখো এখানে শুডের পরেই ভার্ব চলে আসছে, তাহলে শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। ব্র্যাকেটে এখানে অলরেডি প্রেজেন্ট ফর্মই আছে, তাহলে যাই আছে এখানে কি হবে, তাই হবে। ধন্যবাদ তোমাদেরকে। আজকের জন্য এখানেই শেষ করেছি। পরবর্তী আরেকটা টপিকস নিয়ে ইনশাআল্লাহ সম্প্রতি তোমাদের মাঝে হাজির হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।